প্রতিহিংসা বা প্রতিশোধের যে স্পৃহা, সেটা কিন্তু মানুষকে পুরো ধ্বংস করে দেয়, সম্পর্ককে নষ্ট করে দেয়। আর আজ যে ঘটনাটা আমি আপনাদেরকে আজ বলবো, সেই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে একটা খুব সুন্দর, সুস্থ, স্বাভাবিক সম্পর্ক কিভাবে ধ্বংস হয়ে গেল শুধুমাত্র এই প্রতিশোধ আর প্রতিহিংসার জন্য। তো আমি আজকে সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, আপনারা প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা করছি আপনাদের ঘটনাটা ভীষণ ভীষণ পছন্দ হবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তারপর তারা অনেক বেশি সতর্ক, সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। তবে তার আগে একটা ছোট্ট কথা বলবো, সেটা হচ্ছে আপনারা অনেকেই অনেক ধরনের ঘটনা আমাদেরকে পাঠাচ্ছেন, তার জন্য আমি সকলের কাছেই কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর ক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় রাখবেন। প্রথমত হচ্ছে সেই ঘটনাটা যেন আগে কোথাও প্রচার না হয়ে থাকে, আর দ্বিতীয় বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা যে ঘটনাটা আমাদের কাছে পাঠাচ্ছেন সেটা প্রচারযোগ্য কিনা সেটা একবার নিজেরা বিচার করবেন, এবং সেটা যেন কোনো বিদ্বেষমূলক ঘটনা না হয়, এবং সেই ঘটনাটার মধ্যে এমন কিছু যেন না থাকে যে ঘটনাটা সবার সামনে শোনা যায় না। কারণ আমাদের এই চ্যানেল ভূত ভগবান ছোট থেকে বড় সকলের জন্য, সবাই শোনে। তো সেই জিনিসগুলো একটু বিচার করে আপনারা ঘটনা পাঠাবেন, ব্যাস এটুকুই বলার ছিল। আর অনেকেই ঘটনা পাঠিয়ে সঙ্গে সঙ্গে ইমেল করেন যে তাদের ঘটনাটা কবে বলা হবে বা কেন বলা হচ্ছে না। তো সেক্ষেত্রে বলবো একটু সময় আমাদেরকে দেবেন, আমরা নিশ্চয়ই আপনাদের ঘটনা প্রচার করব। ব্যাস, এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা অপর্ণা সেনগুপ্ত পাঠিয়েছেন ইমেল করে। উনি ঘটনাটা লিখেছেন 2-3টে ইমেলে ভাগ ভাগ করে, এবং উনি রিকোয়েস্ট করেছেন পুরো ইমেলগুলো পড়ে যেন আমি নিজের মতো করে গুছিয়ে ঘটনাটা আপনাদের সামনে বলি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করব। তো প্রথমে আমি এই ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নেব, কারণ এই ঘটনাটা অপর্ণার মামা বাড়িতে ঘটেছিল, এবং এটা কিন্তু খুব বেশি পুরনো ঘটনা নয়, আজ থেকে 12 বছর আগেকার ঘটনা। কিন্তু ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আমাদের আশেপাশে ঘটে যাচ্ছে। হয়তো আমরা সবসময় সব কিছু জানতে পারি না, কিন্তু এমন অনেক জিনিসই আমাদের চোখের সামনে ঘটছে যেগুলো অতি ভয়ঙ্কর, যার পরিণতি হচ্ছে খুবই খারাপ। তো সেটা কিন্তু আপনারা এই ঘটনা শুনলে বুঝতে পারবেন। তো প্রথমে বলি, অপর্ণার যে মামা বাড়ি, সেই মামা বাড়ি কিন্তু ওর মামা আর কি, স্পেশালি ওর মামা হচ্ছে ছোট আর অপর্ণার মা হচ্ছে বড়। তো দিদির বিয়ে হয়ে গেছে, অপর্ণার মায়ের অনেক দিন আগেই বিয়ে হয়ে যায়। এবার অপর্ণার যে মামা, তো সেই মামা পড়াশোনায় খুব ভালো ছিল, ছোটোবেলা থেকে খুব ভালো পড়াশুনোয়, আর বিভিন্ন সময় হস্টেলে থেকে পড়াশুনো করেছে। তারপরে মুম্বাই থেকে, ওখানকার ইউনিভার্সিটি থেকে ভালো পড়াশুনো করে সে কলকাতাতে একটা নিজস্ব ফার্ম তৈরি করে আর কি। তো নিজস্ব অফিস, নিজস্ব ব্যবসা, খুব ভালো সব কিছু চলছে। আর বেসিক্যালি ওর মামা খুব শান্তশিষ্ট স্বভাবের একজন মানুষ, আর খুব সাদাসিধে, মনের মধ্যেও কিছু রাখে না, সে শুধুমাত্র নিজের পড়াশুনো আর কাজ, এটুকু নিয়েই তার আর কি জগৎ। এবার যখন ওর মামা পড়াশুনো সমস্ত কিছু করে এখানে এসে যখন কলকাতায় নিজের কাজ শুরু করলো, তো স্বাভাবিকভাবেই বাড়ির লোক চিন্তা করছে যে এবার ছেলের বিয়ে দেওয়া যেতে পারে। এবার এই বিয়ে দেওয়ার ক্ষেত্রে অপর্ণার মা কিন্তু খুব এক্সাইটেড ছিলেন, কারণ ভাই অনেকটাই ওনার থেকে ছোট, তো সেই ভাইয়ের বিয়ে হবে, তো একটা ভালো মেয়ে খুঁজতে হবে, তো সেই জন্য মেয়ে দেখা শুরু হলো।
এবার বিভিন্ন জায়গায় মেয়ে দেখা শুরু হচ্ছে, ওর মামাকে দেখতে শুনতে ভালো, পড়াশুনোয় এত ভালো, রোজগারপাতি ভালো, সব কিছু ঠিকঠাক থাকলেও কিন্তু একটা জিনিস দেখা গেল, মানে ওরা ভাবছিল যে ছেলে সব কিছু ঠিকঠাক আছে, মানে শুধু ওয়েট করছিল কখন ওর মামা আর কি, অপর্ণার মামা বলবে যে হ্যাঁ ঠিক আছে এবার তোমরা মেয়ে দেখো। তো সে চাইছিল একটু জীবনে একটু এগিয়ে যেতে, একটু নিজের পায়ে মাটিটাকে শক্ত করতে। তো সেটা যখন হলো, তো সবাই মিলে মেয়ে দেখা শুরু করলো এবং সবাই ভেবেছিল যে ছেলের জন্য মেয়ে পাওয়া এমন কিছু বড় ব্যাপার হবে না, কারণ ওদের কোনো ডিমান্ড নেই, ছেলে এত ট্যালেন্টেড কোয়ালিফাইড। কিন্তু দেখা গেল যে মেয়ে খোঁজার ক্ষেত্রে ওদের কিন্তু এরকম সেরকম কোনো ক্রাইটেরিয়া ছিল না যে খুব সুন্দরী হতে হবে, একদম টুকটুকে ফর্সা, বা মেয়ে প্রচণ্ড মানে ইকুয়ালি কোয়ালিফাইড হতে হবে ওর মামার মতো, সেরকম কিছু ছিল না। ওরা মোটামুটি একটা ঘরোয়া মেয়েই চাইছিল, আর যদি সেই মেয়ে কোনো কাজকর্মের সাথে যুক্তও থাকে তাতেও ওদের খুব একটা সমস্যা ছিল না। কিন্তু যেটা হলো, সম্বন্ধ দেখা যখন শুরু হলো, ওরা প্রথম দিকে কিছু মেয়ের ছবি দেখলো, তাদের বাড়িতে গেল, কিন্তু গিয়ে বুঝতে পারলো যে ফ্যামিলি, মানে যেহেতু ওরা একটুখানি অভিজাত ফ্যামিলি ছিল, তো মেয়ে পার্টির মধ্যে না একটা লোভ, যে এই বড়লোক ছেলেটাকে কি করে মানে নিজেদের বাড়ির জামাই করা যায়, বা কখনো কোনো কোনো ক্ষেত্রে দেখছে যে মেয়ের বাড়ির থেকে আর কি অদ্ভুত অদ্ভুত টাইপের কথা বলা হচ্ছে, সরাসরি টাকা পয়সার বিষয়ে জিজ্ঞেস করা হচ্ছে, কটা বাড়ি আছে, এরকম এমন কিছু কিছু হচ্ছে যেটা খুব একটা স্বাভাবিক লাগছে না। মানে দেখুন, যে বাড়ির মেয়ের বিয়ে হবে তারা অবশ্যই ছেলে সম্পর্কে বা তার বাড়ির সম্পর্কে খোঁজ খবর নেবে, জানবে, এটাই স্বাভাবিক। কিন্তু কোথাও কোথাও কোনো কোনো কথা তারা এমন বলছে যেটা থেকে ওরা বুঝতে পারছে যে এই ফ্যামিলিটা হয়তো ঠিক সেই রকমভাবে মানে হয়তো কোপ আপ করতে পারবে না, ঠিক আছে। এবং আবার যেটা হলো যে কিছু কিছু সম্বন্ধ ঠিকঠাক লাগলেও সব কিছু হয়তো ঠিকঠাক থাকছে, কিন্তু হঠাৎ করেই মেয়েপক্ষ বলল যে ওরা কুষ্টি বিচার করিয়েছে এবং সেটা মিলছে না। এরকম করে 2 বছর কেটে গেল, মানে মেয়ে খুঁজছে কিন্তু মেয়ে পাওয়া যাচ্ছে না। এবার বাড়িতে সবাই একটু টেনসড হয়ে যাচ্ছে যে কি ব্যাপার, আমাদের ছেলে এত ট্যালেন্টেড, এত ভালো, আমাদের কোনো ডিমান্ড নেই, কিন্তু আমরা একটা ভালো মেয়ে পাচ্ছি না, ঠিক আছে। বা কিছু কিছু মেয়ে পার্টিতে হয়তো কথা বলা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে সেই হয়তো বলছে যে মানে ওর মামার ফোন নাম্বার দিতে, তো সেই মেয়ে ফোন করে প্রথমেই বলছে তার এই জিনিসটা চাই, অমুক জিনিসটা কিনে দিতে হবে, অমুক জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে, মানে একটা অদ্ভুত ডিমান্ডিং নেচার। তো সেটা দেখে, সেটা শুনে তারা ভাবছে যে এখনই যদি বিয়ের আগে এরকম হয়, বিয়ের পরে সেই মেয়ে কী হবে। এরকম করে 2 বছর যখন কেটে গেল, তখন ওর মামার যে খুব তাড়া লাগছিল বিয়ে করার, বিয়ে করতেই হবে, এরকম কিন্তু কিছু ওনার ছিল না। কিন্তু অপর্ণার মা, তারপর ওর মামার যে বাবা মা, তারা খুব টেনসড হয়ে পড়লেন। তারা ভাবছে যে কি করে তাহলে এবার ভালো মেয়ে পাওয়া যায়। বিভিন্ন জায়গায় লোকজনকে বলে রাখা হয়েছে, তারাও কেউ কেউ সম্বন্ধ আনছে, কিন্তু কোনো কিছুই না বিয়ে অবধি আর গড়াচ্ছে না। এরকম একটা যখন সিচুয়েশন, তখন সেই সময় ওরা ওদের বাড়ি থেকেই খুব বেশি দূরে নয়, মানে এই কত হবে 6-7 কিলোমিটার দূরে একটা মেয়ের সন্ধান পেল। এবং যে ঘটক মারফত সম্বন্ধটা এলো, সেই ঘটক বলছে, মানে সে আর কি ওদের সামনে বলছে যে এরকম মেয়ে আপনারা পাবেন না। মেয়েকে খুব সুন্দর দেখতে, মেয়ে খুব বড় চাকরি করে, খুব বড় একটা এমএনসিতে কাজ করে, মেয়ে হচ্ছে বাড়ির একমাত্র মেয়ে, প্রচুর টাকা পয়সা আছে, খুব ভালো, ওরা একটা শুধু ভালো ছেলে চাইছে। এবার দেখুন, অপর্ণা যেটা লিখেছে যে যেহেতু ওর মামা খুব ভালো, মানে খুব ভালোভাবে ব্যবসা যাচ্ছিল, অভিজাত ফ্যামিলি, তো ওদের না টাকা পয়সার দিকে কিছু ছিল না। ওরা চাইছিল এরকম একটা নির্লোভ ভালো মেয়ে ওদের বাড়িতে আসুক, যে পুরো পরিবারটাকে আপন করে ভালোভাবে মিলেমিশে থাকবে। এবার তখন ঘটক বলল যে খুব বড় বংশ, আগে ওরা সব একান্নবর্তী পরিবার ছিল, বিশাল আর কি অবস্থা, তো তারপরে আস্তে আস্তে সবাই এদিক ওদিক চলে যায়, তো সেই জন্য ওরা এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে। এবার এটা শুনে ওর মানে ওর মামা বাড়িতে সবাই ভাবলো যে আরে এই মেয়েটা তো ভালো হতে পারে, কারণ এ একটা বড় একান্নবর্তী পরিবার থেকে বড় হয়েছে, সেখানেই পড়াশুনো, সেখানে সবার সাথে মিলেমিশে থাকা,
তার মধ্যে বলছে মেয়ে ওয়েল এডুকেটেড। তো ভাবলো যে ঠিক আছে মেয়েটাকে দেখে আসা যাক। তো ওদেরকে একটা মানে বললো যে ওদের প্রচুর জমি জায়গা বাড়িঘর আছে, কিন্তু কনভিনিয়েন্সের জন্য ওরা একটা ফ্ল্যাটে থাকে। তো বললো যে ফ্ল্যাটেই দেখাশোনা হবে। তো ওর মামা, তারপরে অপর্ণার মা, তার মানে ওর মামার বাবা মা সবাই মিলে মেয়েটাকে দেখতে গেল। তো গিয়ে দেখছে যে মেয়েটিকে দেখতে সুন্দর, কিন্তু ঘটক যেরকম বলেছিল অপূর্ব সুন্দরী সেরকম কিছু নয়, বাট ভালো দেখতে। তো গেছে, গিয়ে দেখছে ওদের ফ্ল্যাট ট্যাট বেশ সুন্দর সাজানো গোছানো, মানে কথাবার্তা খুব সফিস্টিকেটেড। আর ছেলের কি টাকা পয়সা আছে না আছে ওটা নিয়ে অত মাথা ঘামাচ্ছে না, কারণ মেয়ে মানে মেয়ে নিজেই বলছে আমি এত আর্ন করি, সব কিছু খুব ভালো। আর শিক্ষিত ফ্যামিলি সেটা মেয়েকে দেখে বোঝা যাচ্ছে। মেয়ের কথাবার্তা খুব মার্জিত, সব কিছু ঠিকঠাক। এবার এই মেয়েকে দেখে যখন চলে আসা হলো বাড়িতে, তো সবাই পজিটিভ। মানে অপর্ণার মা, তার খুব পছন্দ হয়েছে। ওর মানে মামা বাড়িতে মামারও ঠিকঠাক লেগেছে, তার বাবা মায়েরও ভালোই লেগেছে। তো সব কিছু মিলিয়ে সব পজিটিভ। এবার মেয়ের বাড়ি থেকে যখন জানতে চাওয়া হলো যে তাদের কি মতামত, তো তারা বলল তাদের ছেলে পছন্দ হয়েছে। এবার ছেলের পক্ষেরও পছন্দ, মেয়ে পক্ষেরও পছন্দ। তো বলা হলো যে ঠিক আছে এবার পাকা কথা হবে। তো মেয়ের বাড়ির মানে যে আত্মীয় স্বজন তারা আর কি আগে একসাথেই সবাই ফ্যামিলি একসাথে থাকতো, পরবর্তী সময় কেউ মানে দেশের বাইরে চলে গেছে, বেশিরভাগই দেশের বাইরে। বাকি যারা আছে খুব বয়স্ক লোকজন, তো তাদের মধ্যে একজন দুজন এসছিল, আর এদের বাড়ি থেকে কয়েকজন গিয়ে পাকা কথা হয়ে যায়। এবার বিয়ে যখন আর কি ঠিকঠাক হলো, তো তখন মেয়ের মা বলছে যে ওরা মানে মেয়েকে 500 গ্রাম সোনা দিয়ে, মানে সোনার গয়না একদম মুড়ে বিয়ে দিচ্ছে। তো তখন এই অপর্ণার মা ওর মানে মামার বাড়ির লোক আর কি, তো বলছে যে দেখুন এত সোনা দেওয়ার দরকার নেই, মানে আপনারা ভাববেন না যে আমাদেরকে মানে বিয়ে দিচ্ছেন বলে আমাদের বাড়িতে আপনার মেয়েকে এতটা সোনা দিতে হবে। আপনি দরকার হলে সেই টাকাটা রেখে দিন, আপনার নিজের জন্য রেখে দিন, আপনাদের ফিউচারের জন্য রেখে দিন। তো উনি তখন বললেন না, আমাদের মানে পরিবারে মেয়েকে বিয়ে দিলে মিনিমাম 500 গ্রাম সোনা দিয়েই বিয়ে দিতে হয়। তো ওদের তো কোনো ডিমান্ডই ছিল না, তো বললো যে ঠিক আছে আপনার মেয়েকে আপনি দেবেন, আমি আর কি বলবো। কিন্তু ওরা মানে মেয়েটির মা বলল যে আমাদের বেশিরভাগই সব দূরে দূরে থাকে বয়স্ক লোকজন, তো একটাই অসুবিধে, সেটা হচ্ছে যে আমাদের বিয়েতে খুব বেশি লোক হবে না, মানে মানে মেয়ের বাড়ি থেকে খুব বেশি লোকজন অ্যাটেন্ড করবে না। তার কারণ সব বয়স্ক লোকজন সব দেশের বাইরে থাকে। বললো যে আপনাদের বরযাত্রী যত খুশি আনতে পারেন, কোনো অসুবিধে নেই। তো দেখছে মা মেয়ে আরও দু একজন রয়েছে ফ্যামিলিতে, মানে খুব বেশি কেউ কাজকর্ম করার নেই। তো তখন ওরা ভাবলো যে ঠিক আছে আমরা বরযাত্রীও খুব বেশি নেব না, 50-60-এর বেশি আমরা করব না, তো বড় করে আমরা রিসেপশন করব। তো খুব ভালো করে মানে মেয়ের বাড়ি থেকে মোটামুটি ঠিকঠাকই অনুষ্ঠান হয়। এবং মানে যখন অপর্ণা গেছে মানে বিয়ের দিন, তো দেখছে যে ওর যে মামি আর কি, যার সাথে বিয়ে হচ্ছে ওর মামার, তাকে মানে পুরো সোনার গয়নায় মুড়ে দিয়েছে একদম, মানে পেট ছাড়িয়ে তার সোনার হার চলে গেছে, বড় বড় কানের দুল, মাথায় ক্রাউন রয়েছে গোল্ডের, অরিজিনাল গোল্ডের, হাত ভর্তি চুড়ি বালা বাউটি যত রকম কিছু হয়, মানে প্রচুর। ওর মামাকে মোটা চেন দিয়ে আশীর্বাদ হয়েছে, মানে বিশাল আর কি। বাকি অনুষ্ঠান ঠিকঠাকই ছিল, বাট ওই গয়নাটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি। ঠিক আছে, এবার ওদের বাড়ি থেকে অনুষ্ঠান মিটে গেল, আর অপর্ণার মামাদের মানে মামার বাড়ি থেকে রিসেপশন পার্টি বিশাল বড় করে হয়েছিল। মানে প্রচুর লোকজনকে বলে খুব সুন্দর করে, আর ওরা প্রত্যেকে খুব খুশি যে একটা ওরা ভালো মেয়ে চাইছিল সেরকমই মেয়ে পেয়েছে। আর এদিকে ওর মামা এত শিক্ষিত, মেয়েটিও খুব শিক্ষিত, মেয়েটি একটা জায়গায় চাকরি করে। তো সব কিছু মিলিয়ে ওরা ভীষণ খুশি যে 2 বছর হয়তো টাইম লাগলো, কিন্তু আলটিমেটলি আমরা একটা ভালো মেয়েকে বাড়িতে আনতে পারলাম। যাই হোক, তো শুরু হলো মানে ওদের দাম্পত্য জীবন। এবার ওদের মানে এই অপর্ণাদের মামা বাড়িতে ওদের একজন দুঃসম্পর্কের মানে অপর্ণার মামা আর অপর্ণার মায়ের তিনি মামা হন,
কিন্তু অনেক একটু দূর সম্পর্কের। তো উনি ওদের বিয়েতে আসতে পারেননি। তো বিয়ের উনি ঠিক 5-6 দিনের মাথায় উনি এদের বাড়িতে আসে, মানে অপর্ণার মামা বাড়িতে আসে। তিনি বিয়ে অ্যাটেন্ড করতে পারেননি। তিনি কোথাও একটা দূরে গেছিলেন কোনো একটা ট্রিটমেন্টের জন্য। তো আগে থেকে যেহেতু ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তো সেই জন্য উনি সেখানে গেছিলেন। তো নতুন বউকে দেখতে এসেছে, গিফট নিয়ে এসেছে। তো সেই যে মামা, তিনি মানে ভালো বয়স্ক, তার বয়স হচ্ছে প্রায় 66-67, কিন্তু খুব বৃদ্ধ তা নয়, বয়স আছে কিন্তু শক্তপোক্ত। এবার ওর মামা মামাকে দেখতে এসেছে, মামা মামিকে, নতুন বউকে উনি সোনার কানের দুল দিয়ে আশীর্বাদ করেছেন। আর এই যে মামা, এই মামাকে অপর্ণাদের মামা বাড়িতে সবাই খুব মানত। অপর্ণার মায়ের যে দাদু ছিল, সেই দাদুর সাথে এই মামার একটা খুব ভালো সম্পর্ক ছিল, ঠিক আছে। এবার আর এই এই যে মামা যিনি এসছেন, ইনারও মানে প্রচুর অগাধ সম্পত্তি রয়েছে। আর এই যে মামা, মানে অপর্ণা মামা দাদু বলে ডাকতো, তো এই মামা দাদু মানে খুব আর কি ধার্মিক একজন মানুষ। তিনি প্রচুর পুজো আর্চা এসব নিয়ে জীবনে থাকেন। তো মানে ওনার সাথে খুব ভালো আর কি এদের সম্পর্ক। তো উনি 5 দিন পরে এসেছে। আসার পরে উনি যখন নতুন বউকে আশীর্বাদ করেছেন, উনি জিনিস দিয়েছেন এবং উনি একটু কম কথা বলতেন, তো উনি ওনার ঘরে চলে গেছেন। এবার অপর্ণার যে দাদু দিদা, তো তারা ওই মামা দাদুর ঘরে গেছে, গিয়ে বলছে যে ছেলের বউকে কেমন দেখলেন? আমরা এরকম একটা ভালো মেয়ে পেয়েছি, ওরা এই পরের সপ্তাহে ঘুরতে যাবে, তো মানে কেমন দেখলেন? আপনি তো কিছু বললেন না, মানে ওনাকে আর কি খুব মান্যিগুন্যি করা হতো। এবার ওই যে মামা দাদু ছিলেন, তিনি বলছেন যে আচ্ছা তোমরা এই সম্বন্ধটা কোথা থেকে পেয়েছো, মানে মেয়েটার সম্পর্কে জিজ্ঞেস, সম্বন্ধটা কোথা থেকে পেয়েছো? বলছে অমুক ঘটকের থেকে সম্বন্ধ পেয়েছি আমরা। তো তখনই মামা দাদু বলছে যে তোমরা মেয়ের সম্পর্কে ঠিকঠাক খোঁজ খবর করে নিয়েছো তো? এবার দেখুন, ছেলের বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়েছে 5 দিন হয়েও গেছে, 5-6 দিন। তো বলছে যে হ্যাঁ, মোটামুটি আমরা যা খোঁজ খবর নেওয়া সেটা তো নিয়েছি। তো তখন উনি মাথা নাড়লেন, বললেন ঠিক আছে। তো পরের দিন আর কি, মানে ওনার চলে যাওয়ার কথা তখন 2 দিন পরে, মানে উনি তখন 2-3 দিন অপর্ণার মামা বাড়িতে থাকবে। এবার ওর অপর্ণার যে মানে দাদু দিদা, ওনার না ওই মামা দাদুর কথা একটু সন্দেহ হয় যে উনি হঠাৎ করে বউ ভালো হয়েছে, সুন্দর, সব কিছু ঠিকঠাক আছে, সব না বলে কেন উনি এটা বললেন যে মেয়ের সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয়েছে কিনা, একটু খটকা লাগে। এবার নতুন বউ ঘরে রয়েছে, ওর মামা ঘরে রয়েছে, বিশেষ কিছু কথা বলতে পারছে না। তো বিকেলবেলা ওরা যেহেতু তার কিছুদিন পরে ঘুরতে যাবে, তো ওর মামা আর মামি একটু বেরিয়েছে, ওরা সামনে শপিং করতে বেরিয়েছে। তো সেই সুযোগে ওর যে দাদু দিদা, তো সেই দাদু দিদা ওই মামা দাদুর ঘরে গিয়ে বলছে যে আচ্ছা আপনি যে সেদিন মানে কালকেই যে জিজ্ঞেস করলে, তো বউ কেমন হয়েছে তুমি তো বললে না, তুমি শুধু বললে যে মেয়ের সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয়েছে কিনা, তো তুমি হঠাৎ করে এই কথা কেন বললে? তো তখন ওই মামা দাদু বলছে যে আচ্ছা আমি যদি কিছু বলি তোমাদের কি খুব খারাপ লাগবে? তো বললাম ওই মামা দাদুর সাথে কিন্তু অপর্ণার মামা বাড়ির সবার ভীষণ ভালো সম্পর্ক, দুঃসম্পর্কের হলেও সম্পর্কটা কিন্তু খুব আত্মিক ছিল, খুব নিজের ছিল। তো স্বাভাবিকভাবেই বলেছে না আপনি বলুন কি হয়েছে। তো তখন ওই মামা দাদু বলছে যে যদি সম্ভব হয় তোমরা ছেলের বউকে 5-6 দিনের জন্য হলেও তার বাপের বাড়ি পাঠিয়ে দাও, দরকার হলে কালই পাঠিয়ে দাও যদি সম্ভব হয়। এবার এই কথা শুনে তো দাদু দিদা খুব অবাক হয়ে গেছেন যে এই ছেলের বউকে বিয়ে করিয়ে নিয়ে আসা হলো, পরের সপ্তাহে ওরা ঘুরতে যাবে, এখন ইনি বলছেন যে ছেলের বউকে কদিনের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দাও, এটা কি করে সম্ভব? এটা তো সম্ভব নয়। আর ছেলের বউকে কী জন্য মানে কী বলে বাপের বাড়ি পাঠাবে? কারণ ওদের অষ্টমঙ্গলা হয়ে গেছে। তো উনি বলছেন মানে ওর দাদু দিদা একটু অবাক হয়ে গেছে, বলছে কেন, মানে বউকে কেন বাপের বাড়ি পাঠাবো, বিয়ে করিয়ে নিয়ে এসেছি, শুধু শুধু ওকে কী বলে বাপের বাড়ি পাঠাবো, আর কেনই বা পাঠাবো? তো তখন ওই
মানে মামা দাদু বলছেন যে যদি পাঠাতে পারো খুব ভালো হয়, আর ওরা যদি ওদের ঘোড়াটাকে, যে ঘুরতে যাওয়াটাকে যদি পিছিয়ে দেয় তাহলে আরও ভালো হয়। এবার দেখুন, এখনকার দিনে কোথাও যদি কেউ ঘোরার প্ল্যান করে, টিকিটস থেকে শুরু করে, হোটেল থেকে শুরু করে এভরিথিং মানে আগে থেকেই বুক করে রাখতে হয়। এবার হঠাৎ করে যদি বলে মানে কোনো কারণ ছাড়া যে ঘুরতে যাওয়া পিছিয়ে দাও, সেটা তো সম্ভব নয়। এবার ওর দাদু দিদা বুঝতে পারছে না যে মামা দাদু হঠাৎ হঠাৎ করে এরকম কথা কেন বলছে। তো বলছে যে আচ্ছা কী ব্যাপার, কেন এরকম কথা বলছে। তো তখন মামা দাদু বলছে যে আমার কিন্তু এই মেয়েটাকে খুব একটা ভালো লাগছে না, এই মেয়েটার লক্ষণ আমার খুব একটা ভালো লাগছে না। এবার ওরা ভাবছে যে মেয়েটা এত বড়লোক বাড়ির মেয়ে, মানে ওদেরকেও প্রণামীতে যা যা জামা কাপড় দিয়েছে বা সব কিছুই মানে একদম আভিজাত্যের ছোঁয়া রয়েছে, প্রচুর দামি দামি জিনিসপত্র। মেয়ে নিজে এত মানে পুরো গা ভর্তি গয়না নিয়ে বাড়িতে এসছে, ছেলেকে ভালো জিনিস দিয়েছে। তারপরে ভাবছে যে মেয়ের লক্ষণ কী করে ভালো না হয়, মেয়ে পড়াশুনো জানে, ভালো ফ্যামিলি থেকে বিলং করে, আর মেয়েটা এই যে 5 দিন হয়েছে বাড়িতে এসছে, সবার সাথে খুব মিষ্টি ব্যবহার, মানে কেন বলছো কিছু বুঝতে পারছে না। স্বাভাবিকভাবে ওই দাদু দিদা প্রশ্ন করেছে যে এটা আপনি কি বলছেন, মেয়ে এত শিক্ষিত, এত ভালো বাড়ি, এত ভালো বংশ থেকে বিলং করে, কি করে এটা সম্ভব। এবার তখন ওই মামা দাদু না বলছে যে দেখো, আমি যেটা বুঝলাম আমি সেটা তোমাদেরকে বললাম, এবার তোমাদের ব্যাপার, তোমরা কি করবে। ঠিক আছে, যদি পারো মানে অ্যাটলিস্ট কিছুদিনের জন্য হলেও, মানে ঘুরতে যাওয়ার আগে হলেও এই কটা দিন, ওরা তো পরের সপ্তাহে ঘুরতে যাবে, তুমি বাপের বাড়ি পাঠিয়ে দাও মেয়েকে। এবার উনি না মিতভাষী ছিলেন, এবার উনি আর কিছু বললেন না। এবার ওর দাদু দিদা, অপর্ণার দাদু দিদা অপর্ণার মাকে ফোন করেছে যে এরকম মামা দাদু এরকম বলছে, কি করব। এবার অপর্ণার মা তো ভাইয়ের বউকে নিয়ে খুব খুশি, কারণ অপর্ণার মায়ের সাথে খুব ভালো ব্যবহার ওর মামির। তো ওর মা বলছে যে এরকম কথা কেন বলছে মামা দাদু, এরকম তো বলার কথা নয়। আর আমরা একটা বাড়ির মেয়েকে এনেছি, বউ করে এনেছি, তারও একটা মান সম্মান আছে, হঠাৎ করে তাকে তুমি কি বলে বাপের বাড়ি পাঠাবে। আর ঘুরতে যাওয়া ক্যান্সেল করা সেটা তো সম্ভবই নয়, কারণ দুজনেরই ছুটি নেওয়া রয়েছে, সেরকম করে টিকিট বুকিংস রয়েছে, এটা তো সম্ভব নয়। বলছে তুমি যদি ভাইকে বলো, ভাই কারণ জানতে চাইবে, আর এভাবে কোনো কারণ ছাড়া কি কখনো কাউকে বলা যায় যে তুমি বাপের বাড়ি চলে যাও। তো তখন অপর্ণার দাদু দিদা ওর মাকে বলে যে আমরাও এই প্রশ্ন জিজ্ঞেস করেছি, তুমি বলছেন মেয়ের লক্ষণ ভালো নয়। তখন বলছে এই আবার কি। এবার অপর্ণার মা না মানে ছোটোবেলা থেকেই খুব, মানে অপর্ণাদের পুরো মামা বাড়িতেই সবাই খুব যুক্তি দিয়ে কথা বলে, সবাই খুব লজিক্যাল। ঠিক আছে, এবার হঠাৎ করে যদি কেউ এরকম কথা বলে তো অবভিয়াসলি সেই কথাটা তক্ষুনি মানুষ অ্যাকসেপ্ট করতে পারে না, কারণ কোনো রিজন সেভাবে উনি দিচ্ছেন না। যদি বলছে লক্ষণ ভালো না, ওনার ভালো ঠেকছে না। তো তখন অপর্ণার মা ফোনেও দাদু দিদাকে বলে যে তুমি ওনাকে আর একবার জিজ্ঞেস করো যে কী ভালো লাগছে না, কেন ভালো লাগছে না, কারণ এতবার একটা জিনিস তুমি কি করে করবে। এবার তখন ওর দাদু দিদা যখন ওই মামা দাদুকে জিজ্ঞেস করে যে কেন আপনি এই কথা বলছেন, তো মামা দাদু বলে যে তোমার ছেলের কিন্তু বিপদ হতে পারে। এবার এই ধরনের কুষ্টি বলুন বা কুষ্টি মিলছে কিনা, গণ নক্ষত্র, এগুলো নিয়ে না মানে ওদের বাড়ি থেকে, মানে অপর্ণার মামা বাড়ি থেকে এগুলো কেউ বিশ্বাস করতো না। এবার আর মেয়ের বাড়ি থেকেও কিছু বিশ্বাস করতো না, ফলে ওরা ওই কুষ্টি মেলানো এইসব কিছুই করেনি। তো তখন ওর দাদু দিদা আর কি ওই মামা দাদুকে জিজ্ঞেস করেছে যে আপনি কি এগুলোর ব্যাপারে বলছেন। তখন উনি বলছেন না, ওগুলো যদি হতো তাহলে ওগুলো তো খুব সহজে করা যায়, ওটা একটা ক্রিয়া করলে সেটা ঠিক হয়ে যায়, কিন্তু আমি যে কারণে বলছি আমার এই মেয়েটাকে ঠিক লাগছে না, ওকে তোমরা যেটা দেখছো ও সেটা নয়। এরকম অনেক কথা উনি বলেছেন। এবার সেটা পরের দিন হয়ে গেছে। এবার ওই দাদুর পরের, মানে ওই মামা দাদুর তারপরের দিন বাড়ি চলে যাওয়ার কথা। এবার ওর দাদু দিদা তো মামাকে কিছু বলতে পারছে না, নিজের ছেলের বউ কাউকেই স্বাভাবিকভাবেই কোনো লজিক নেই কি বলবে। তো যা কথাবার্তা আলোচনা হতো অপর্ণার মায়ের সাথে হতো। স্বাভাবিকভাবেই অপর্ণার মাকে ও দাদু দিদা বলেছে যে এরকম এরকম ঘটনা, কি করব। তো ওর অপর্ণার মায়ের একটু রাগ হয় ওই মামা দাদুর উপরে,
যে এরকম একটা শিক্ষিত ভালো মেয়েকে আমরা বাড়িতে আনলাম বউ করে, ওকে এরকমভাবে বলা মানে তো অপমানিত বোধ করতে পারে। তো এটা তো ঠিক না। তুমি মামা দাদুকে বলে দাও যে এইসব বিষয়ে উনি যেন মাথা না ঘামান। উনি এসছেন, এসে খুব ভালো কথা, কিন্তু এসব পারিবারিক বিষয়ের মধ্যে ওনার না থাকাই ভালো। কারণ এটা বলতে গিয়ে সবার সাথে সবার সম্পর্ক নষ্ট হতে পারে। নতুন বউ, সে খারাপ ভাবতে পারে। তারপরে তুমি বলতে গেলে তোমাদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। বা যদি তুমি বলো যে মামা দাদু এই কথা বলেছে, তাহলে উনি মামা দাদুকে খারাপ ভাববে। তো সব কিছু দরকার নেই, মামা দাদু তো পরের দিন চলে যাচ্ছে, তুমি বলে দাও যে হ্যাঁ আমরা সেরকম কিছু ব্যবস্থা করছি। ওইসব নিয়ে মামা দাদুর আর এসব বিষয়ের মধ্যে নাক গলানোর দরকার নেই। এবার এই কথাটা যখন অপর্ণার মা তার মা বাবাকে বলে, তো ওর দাদু দিদা ভাবছে, অপর্ণার দাদু দিদা, যে কী করব, ওনার একটা পুরো ধর্মসংকটে পড়ে গেছে। এবার হতে পারে এই বিষয়টা ওই মামা দাদু আগে থেকে আঁচ করতে পেরেছিলেন। তো যেখানে ওনার পরের দিন যাওয়ার কথা ছিল, খুব অদ্ভুতভাবে, মানে উনি তো পুজো আর্চা করতেন, আর অপর্ণাদের মামা বাড়িতে একটা জায়গায় ঠাকুর আলাদা একটা জায়গায় থাকতো, তো উনি সেখানে পুজো আর্চা করতেন। তো উনি হঠাৎ করেই সকালবেলা পুজো করে বললেন যে আমাকে আজকেই বেরিয়ে যেতে হবে। তো প্রথমে ওর দাদু দিদা ভাবছে যে মানুষটাকে আটকাবো, কিন্তু তারপরে মনে হলো যে আবার যদি ওনাকে আটকাই, উনি তো থাকবেনও না, বলছেন যেতেই হবে। আর এই একটা ব্যাপার চলছে, ওনাদেরও একটু অস্বস্তি লাগছে, কী করবে না বুঝতে পারছে না। তো আর আটকায়নি। তো ওই মামা দাদু চলে গেলেন। আর এদিকে যেটা হলো, মানে আস্তে আস্তে পরের সপ্তাহ চলে এলো এবং ওর মামা মামি ঘুরতে বেরিয়ে গেল হানিমুনে। তো ওরা মানে যেখানে গেছিল সেটা হচ্ছে হিমাচল প্রদেশ। ওরা হিমাচল প্রদেশে ঘুরতে গেছিল। এবার মানে ওই সময়টা যখন ওর মামা মামি ঘুরতে চলে গেল, অপর্ণার দাদু দিদার মনে না অদ্ভুত একটা খচখচানি শুরু হলো। ওই মামা দাদু বলে গেছে এরকম। এবার যে কথাগুলো মামা দাদু বলে গেছে তার কোনো বেস নেই। মানে বেস নেই বলতে উনি একজন খুব বিচক্ষণ মানুষ, পণ্ডিত মানুষ, সব ঠিক আছে, কিন্তু হঠাৎ করেই তাদের বাড়ির নববধূ সম্পর্কে কেন উনি এরকম বললেন সেটা কিন্তু কিছু মাথায় ঢুকলো না। আর এই সব শুনে অপর্ণার মায়ের আবার একটু মামা দাদুর উপরে রাগ হয়েছিল যে উনি বয়স্ক মানুষ, কেন উনি এসবের মধ্যে পড়তে যাচ্ছেন, শুধুমাত্র সম্পর্ক খারাপ হবে, সবে বিয়ে হয়ে এসেছে মেয়েটা। তো অবশ্যই ওই মামা দাদুর কথা কেউ পাত্তা দিল না, গেল। এইবারে ওর মামা মামি যখন হিমাচল প্রদেশে পৌঁছলেন, তো তখন কিন্তু মানে ওরা পৌঁছে সব কিছু ঠিকঠাক ছিল। তো ঠিক তার পরের দিন যখন সন্ধ্যের পরে অপর্ণার দিদা ফোন করেছে নিজের ছেলের বউকে, তো তখন বুঝতে পারছে একটু থমথমে পরিবেশটা। তো জিজ্ঞেস করেছে কি হয়েছে। তো ছেলের বউ কিছু বলেনি, কিন্তু ওনার ছেলে ওনাকে বলে যে আজকে একটা ওরা ভিউ পয়েন্টে গেছিল এবং সেখানে গিয়ে মানে দুজনেই পড়ে যায়। এবার প্রথমে বউটি পড়ে যায় আর কি, কিন্তু সে ঠিকঠাকভাবে মানে খুব সেফ ছিল। বাট ওর মামা নাকি এমন করে পড়ে যায়, আরেকটু হলে উনি খাদে চলে যাচ্ছিলেন, কিন্তু ওখানে একটা লোক ছিল, সেই লোকটা বাঁচিয়ে নেয়। তো সেই জন্য ওর একটুখানি ভয় পেয়ে গেছে। এবার এই কথাটা শুনে তো ওর মানে অপর্ণা দাদু দিদা একটুখানি অবাক হয়ে যায়, একটু ভয়ও পেয়ে যায়। তো বলছে যে সাবধানে ঘুরিস, সেফ করে ঘুরিস, বুঝে কিন্তু। যাই হোক, তো এই ঘটনাটা যখন অপর্ণার মাকে আর কি বলল, তো তখন ওর মা বলছে যে দেখো, ঘুরতে গিয়ে অনেক সময় এরকম ঘটনা ঘটে, হ্যাঁ ওদেরকে বলো একটু সেফ করে ঘুরতে, আমিও একবার ফোন করে বলে দেবো, তুমি এটা নিয়ে ভেবো না অত। এবার যেহেতু ওই মামা দাদু বেশ কিছু কথা বলে গেছিলেন, তো সেটা না কোথাও ওর অপর্ণার দাদু দিদার মনে কোথাও একটা ঘুরছিল। যাই হোক, এর পরের দিনটা ওর মামা মামি খুব ভালোভাবেই ঘোরে। আবার পরের দিন মানে ওর দিদা যখন ফোন করেছে বুঝতে পারছে একটু কিছু ব্যাপার আছে, আর তারপরের দিন ওদের ফিরে আসার কথা। তো কি হয়েছে না, জানতে পারলো যে ছেলের বউ দুজনেরই নাকি কিছু পেটে সমস্যা হয়েছে। তো পরের দিন চলে আসার কথা, তো বললো যে একটুখানি নুন চিনির জল খা, আর কালকে তো তোদের ফিরে আসার কথা রাতের দিকে, তো সাবধানে। কিন্তু ঘটনা হচ্ছে যে ঠিক তার পরের দিন, যেদিন ওর মামা মামির হিমাচল প্রদেশ থেকে ফিরে আসার কথা, সেদিন কিন্তু মানে ওর মামার এতটাই বেশি পেট খারাপ, এতটাই বেশি শরীর খারাপ হয়ে যায়
যে ওদেরকে কিন্তু আবার ওদের ফ্লাইটের টিকিট রিশিডিউল করতে হয় 2 দিন পরে। এতটাই মানে খারাপ অবস্থা হয়েছে এবং ওখানে রীতিমতো ডাক্তার দেখাতে হয়। তো মানে ওরা তারপরে ঘুরে চলে আসে এবং মানে ওর মামা মামির এরকম ঘুরতে গিয়ে বিড়ম্বনা সৃষ্টি, এটা না ওর দাদু দিদাকে খুব মানে বিশেষভাবে খুব চিন্তিত করে দেয়। বিশেষত ওর দিদা ভাবতে থাকে যে এরকম কেন হলো, মানে ওই যে একটা মনের মধ্যে ঢুকেছে, তারপরে এইসব ব্যাপার, পুরো ব্যাপারটাকে না মানে উনি ঠিক মেনে নিতে পারছিলেন না যে কেন হলো, কি জন্য হলো। যাই হোক, তো ওর মা মামি চলে এলেন। এবার আসার পর থেকে মানে ওর দিদা বুঝতে পারছে যে ছেলের শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, কখনো একটু শরীর খারাপ হয়ে যাচ্ছে, কখনো কিছু হচ্ছে, এরকম টুকটাক লেগে রয়েছে। যাই হোক, এভাবে 1 মাস চলে গেল। এবার 1 মাস পরে মানে আস্তে আস্তে ওর দিদা প্রথম লক্ষ্য করে যে আগে যেমন ওনার ছেলে কাজ থেকে এসে মন খুলে গল্প করত, সেটা যেন আর ছেলে বিয়ের পর থেকে করছে না। এবার দেখুন, বিয়ের পরে প্রত্যেকটি মানুষেরই জীবনে একটা চেঞ্জেস আসে, সেটা ছেলে হোক বা মেয়ে। তো অবশ্যই সে তার স্ত্রীকে সময় দেবে, এটাই স্বাভাবিক, এবং সেটা নিয়ে কিন্তু ওর দাদু দিদার কোনো সমস্যা ছিল না। কিন্তু দিদা খেয়াল করতে থাকে যে হয়তো ওনার ছেলে, একে তো শরীর এক একদিন ভালো যায় না ওনার ছেলের, তার মধ্যে মানে যে ছেলের বউ, সে অধিকাংশ সময় দরজা বন্ধ করে থাকতো। ঠিক আছে, মানে হয়তো সে একাই ঘরে রয়েছে কিন্তু সে দরজা বন্ধ করে থাকতো। আবার ওদের যে কাজের মাসি ছিল, সেই কাজের মাসিকেও খুব একটা ঘরে ঢুকতে দিত না, বলতো আমি এই একটা ঘর তো আমি করে নেবো। খুব ভালো ব্যবহার, মানে কারোর সাথে ছেলের বউ যে খারাপ ব্যবহার করতো তা নয়, খুব মিষ্টি মুখেই বলতো। তো এটা না ওনার শাশুড়ির আর কি, ওর অপর্ণার দিদার একটু অড লাগতো যে ঘরে সবসময় দরজা বন্ধ করার কি আছে। এটা একটা ব্যাপার ছিল। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে অপর্ণার মামা যদি কখনো কোনো কিছু বিষয় নিয়ে কথা বলতে শুরু করতো, ঠিক কথা বলার 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই ওর মামি চলে আসতো, এসে বলতো এই আমার মা না তোমার সাথে একটু কথা বলবে, এই বলে সে তার বরকে নিয়ে চলে যেত। মানে হয়তো সে একটু মানে বাবা মার সাথে একটা ভালো টাইম স্পেন্ড করছে, একটু মন খুলে কথা বলছে। কিন্তু দিদা বুঝতে পারতো যে 1-2 বার হতে পারে, কিন্তু বারবার মানে ছেলে কথা বলতে এলেই তাকে সরিয়ে নিয়ে যাওয়া, এটা একটুখানি প্ল্যান বলে মনে হতো। এবার ওর দিদা না মানে ওর দাদুকে ব্যাপারটা বলে, তো দাদুও ব্যাপারটা খেয়াল করে, ওনারও মনে হচ্ছে যে সেটাই, কিন্তু কিছু বলতে পারছে না, ছেলেকেও কিছু বলতে পারছে না, বৌমাকেও কিছু বলতে পারছে না। এবার বিয়ের আগে যেটা ওনারা শুনেছিল যে ওনাদের ছেলের বউ যে, সে খুব বড় এমএনসিতে কাজ করে এবং সে তাকে খুব টাইম মেনটেন করতে হয় অফিসে। এবার বিয়ের 1 মাস পর থেকে ওনারা দেখছে যে ছেলের বউ মানে তার যে টাইমে অফিস যাওয়ার কথা সে সেই টাইমে যায় না, তার থেকে হয়তো কখন 1 ঘন্টা পরে যাচ্ছে, 1.5 ঘন্টা পরে যাচ্ছে। আর আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে যে ওর মামার যে পার্সোনাল যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল, তার মধ্যে একটা ব্যাংকের যে বই থাকে, পাসবুক থাকে, সেটা ওর মানে ওর দাদুর কাছেই থাকতো। মানে উনি যখন নিজে ব্যাংকে যেতেন, উনি কী করতেন, ছেলের পাসবুকটাও আপডেট করিয়ে আনতেন। তো এবার সে বিয়ে থা মিটে গেছে, 1.5 মাস হয়ে গেছে, তো উনি একটু ব্যাংকে গেছে। তো ব্যাংকে যাওয়ার সময় উনি ওনার ছেলের পাসবুকটাও নিয়ে গেছে। এবার ওর মামার মানে এরকম 2-3টে অ্যাকাউন্ট থাকে, আর বিজনেস যেটা করে, যে ফার্মটা উনি চালায়, সেই বিজনেস অ্যাকাউন্ট সম্পূর্ণ আলাদা এবং সেই বিজনেসটা পুরোটাই মামা দেখে। এবার ঘটনা হচ্ছে যে ওর দাদু নিজের কাজ করে এবং কাজ করার পরে যখন উনি ব্যাংকে ওনার বইটা এবং ওনার ছেলের পাসবুকটা আপডেট করতে দিয়েছে, তো তখন উনি ছেলের পাসবুকটা আপডেট যখন হয়, উনি না একটা জিনিস দেখে ওনার খুব অবাক লাগে। উনি দেখছেন যে ছেলের মানে ব্যাংকের বইতে ঠিক কদিন আগেই 1 লাখ টাকা তোলা হয়েছে অ্যাকাউন্ট থেকে, মানে সেলফ নিজেই তুলেছে। এবার মানে ওর দাদু ভাবছে যে 1 লাখ টাকা ছেলের কিসে লাগলো, কারণ বিয়ের সমস্ত খরচা খরচ দাদুই করেছে। তারপরে ভাবছে যে হয়তো বউকে কোনো গয়নাগাটি কিনে দিয়েছে, এখন তো সোনার যা দাম, মানে সেই সময়ও যদি ভালো কোনো গয়না, বড় সড়ো গয়না করতে গেলে 1 লাখ টাকা তো লাগতোই। তো ওনার একটু খচখচানি লাগলো, তো তারপরে ভাবলো ঠিক আছে দিতেই পারে, আমার কি আছে, ছেলে নিজে কামিয়েছে দিয়েছে। তো উনি কথাটা এসে ওনার বউকে বলে, মানে ওর দিদাকে বলেছে। তো দিদাও ভেবেছে সেটাই, হয়তো বউকে কিছু কিনে দিয়েছে, হতেই পারে, তো কেউ কিছু বলেনি। এবার ঘটনা হচ্ছে যে
ওরা দেখছে যে ছেলের বউ এমনিতে খুব মুখমিষ্টি হলেও ছেলের বউ নিজের ঘরে নিজের শ্বশুর শাশুড়িকে খুব একটা ঢুকতে দিতে চায় না, আর ঘরটাকে সবসময় অন্ধকার করে রাখে, পর্দা টর্দা সবসময় দিয়ে রাখে। ছেলের মানে ওনার শাশুড়িও যদি অপর্ণার দিদা যদি ঘরে ঢুকতে যেতে চায়, বলতো না না তুমি এখন ঘরে ঢুকো না, আমি তো ঘরটা ঝাড় দিইনি, আমি ঝাড় দিইনি তারপরে তুমি ঢুকো, এই বলে কাটিয়ে দেয়। তো একদিন ওর দিদা বলেছে যে আচ্ছা তুমি তো ঘরটাকে খুলে রাখতে পারো, বাড়িতে কাজের লোক আছে, সুন্দর করে পরিষ্কার করে দেবে। তো সে খুব মিষ্টি মুখে কথাটাকে কাটিয়ে দেয়। যাই হোক, হলো। এবারে যেটা ঘটনা ঘটলো যে ওর দাদু দিদা লক্ষ্য করতে লাগলো যে ছেলে যখন নিজের ফার্মে যায়, ছেলে বউকে নিয়ে যাচ্ছে। এবার সবার একটু, ওর দাদু দিদার একটু অবাক লাগে যে বৌমা তো একটা ভালো জায়গায় চাকরি করে, বড় চাকরি করে, বৌমা তাহলে এর ফার্মে কেন যাচ্ছে, বৌমার তো নিজস্ব কাজ আছে। তো একদিন বলেছে যে আচ্ছা বৌমা তুমি যে এখানে তোমার বরের সাথে যাচ্ছ, তোমার অফিসের কি হবে, খুব স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করেছে। তো সেই বৌমা খুব অদ্ভুত রকমভাবে মিষ্টি মুখে তার শাশুড়িকে বলে, আচ্ছা আমি যাচ্ছি তাতে আপনার কি সমস্যা হয়েছে বলুন তো, এরকম করে বলে। এবার ছেলের বউ যে এইভাবে মুখের উপরে কথাটা বলবে উনি স্বপ্নেও ভাবতে পারেন। তো ওনার কাছে ব্যাপারটা একটু অড লাগে। তো ভাবলো যে সত্যিই তো, আমি কেন মাথা ঘামাচ্ছি। তো উনি খুবই ভালো শাশুড়ি ছিলেন, তো উনি আর কথা বাড়ান। এই করতে করতে আরও 1 মাস কেটে গেছে। আর এর মধ্যে যেটা ঘটনা ঘটছে যে অপর্ণার মামা দিন দিন খুব রোগা হয়ে যেতে থাকে এবং শরীর ওনার খুব খারাপ থাকতো। এবার এই জিনিসগুলো দেখে না ওর মানে অপর্ণার যে দিদা, ওনার খুব খারাপ লাগতো। উনি সবসময় মনে হতো যে ছেলে বিয়ে দেওয়ার পরে ছেলে এরকম কেন হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে মানে অপর্ণার মামা বিয়ের আগে ব্যবসা সম্পর্কিত কথাবার্তা কি হচ্ছে না হচ্ছে সব কিছু কিন্তু সে তার বাড়িতে শেয়ার করত, কিন্তু বিয়ের পর থেকে সে কোনো কিছু আর বলতে চায় না। জিজ্ঞেস করলেও সে যদি বলতে চায়, সঙ্গে সঙ্গে তার বউ এসে তাকে অন্য কোনো কথা ঘুরিয়ে দিচ্ছে বা তাকে বলছে যে আমার অমুক আত্মীয় তোমার সাথে একটু কথা বলবে, এই বলে সে ওখান থেকে নিয়ে চলে যাচ্ছে। এবং এই বিষয়টা কিন্তু বিশেষ করে অপর্ণার দাদু খুব খেয়াল করেন, ওনার মনে হতে থাকে। ইন দ্য মিন টাইম আবার উনি মানে অপর্ণার দাদু ব্যাংকে একটা কাজে যায়। এবার যখনই উনি কাজে যেত উনি ছেলেরও ব্যাংকের বইটা নিয়ে গিয়ে আপডেট করতো। আবার উনি আপডেট করেছে এবং আপডেট করে উনি যেটা দেখলেন সেটা দেখে ওনার চক্ষু চড়ক গাছ। উনি দেখছেন যে আগের সপ্তাহেই ওনার ছেলের অ্যাকাউন্ট থেকে প্রথমে 1.5 লাখ টাকা, তারপরে 50,000 টাকা এবং তারপরে 75,000 টাকা মতো ডেবিট হয়েছে। এবার এই পরিমাণ টাকা হঠাৎ করে কেন ছেলের অ্যাকাউন্ট থেকে ছেলে তুললো সেটা নিয়ে উনি খুব মানে অবাক হয়ে গেলেন। মানে ঠিক আছে, হতে পারে সে বউকে কোনো কিছু আবার কিনে দিয়েছে, সেটা এক ধারে হতে পারে, কিন্তু একই সপ্তাহের মধ্যে 3 বার এতগুলো করে টাকা উইথড্রল করা, এটা ওনার না খুব একটা স্বাভাবিক লাগে না। আর ওটা ওনার ছেলের বিজনেসের অ্যাকাউন্টও নয় যে বিজনেসের জন্য টাকা পয়সা তুলেছেন। তো ওনার ব্যাপারটা খুব অড লাগে। আর এই যে ওর মামাকে যে ইনিশিয়ালি বিজনেসে কাজ করার জন্য মানে যে টাকাটা লাগে, সেই টাকা পয়সা দেয়া সমস্ত কিছুতে কিন্তু তার বাবার একটা বিশাল ভূমিকা রয়েছে। এবার স্বাভাবিকভাবেই এই সমস্ত কিছু দেখে অপর্ণার দাদুর না একটু রাগ হয় এবং ওনার খুব রাগের থেকেও বেশি যেটা হয়, খুব চিন্তা হয়ে যায় যে ছেলে কি তাহলে কোনো মানে অসুবিধার মধ্যে আছে, ছেলে আজকাল কিছু বলেও না, খুব রোগা হয়ে যাচ্ছে, কেমন খেতে চায় না। আর একটা যেটা জিনিস ওর দাদু দিদা খেয়াল করে যে বিশেষত রাতের খাবারটা ছেলে ঘরে গিয়ে খায়, মানে বসে খায় না সবার সাথে। ছেলের বউ আবার মানে তার খাওয়াটা আবার রাতের বেলা অন্যরকম, সে 2বারে খায়, সে একবার একটুখানি খেয়ে নেয়, আবার রাতের বেলা নাকি সে খায়। তো ছেলে যেখানে সব মানে সারা জীবন একসাথে বাড়িতে থাকলে একসাথে খাওয়া দাওয়া করেছে, সে হঠাৎ করে খেতে খেতে প্লেট নিয়ে সে ঘরে চলে যায়। এই সব কিছুতেই ওর দাদু দিদার না ভীষণ সন্দেহ হতে থাকে। আর এই সময়টায় মানে লাস্ট 1 মাসে ওর মামার শরীর খুব মানে ডাউন হয়ে গেছিল। আর এই মাসটায় যেহেতু সেই সময় অপর্ণার পরীক্ষা চলছিল, অপর্ণার মাও কিন্তু আসতে পারেনি বাপের বাড়ি।
এবার উনি সমস্তটাই ওনার মায়ের থেকে সব ফোনে শুনেছে। তো এই সমস্ত শুনে না অপর্ণার মায়েরও কোথাও একটা খটকা লাগে যে ব্যাপারটা কি। আর ওই বারবার বারবার ওই কথাটাই কিন্তু সবার মনে আসছে, ওই ওই মামা দাদুর কথাটা। কিন্তু ওই মামা দাদুর বাড়ি থেকে চলে যাওয়া এবং এরা সেভাবে কিছু বারণ করে না, আটকায় না, তো কোথাও না মানে অপর্ণার দাদু দিদার একটু খারাপ লাগতে থাকে যে ওনাকে যদি আমি ফোনও করি, আমি কোন মুখে ফোন করব, উনি তো আমাদেরকে বলেছিলেন, আমরা এই কথাটা শুনিনি। আর তখন শোনার মতো কোনো পরিস্থিতিও ছিল না। যাই হোক, এরপরে যেটা হলো, একদিন মানে অপর্ণার ওই মামি সে ঘর থেকে একটু তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। এবার তাড়াহুড়ো করে সে যখন ঘর থেকে বেরিয়ে যায়, মানে সে এমনই ছিল, সে কী করতো, মানে বাড়িতে সবাইকে খুব মিষ্টি মুখে বলতো যে আমি ঘরটা না খুব অগোছালো করে রেখেছি, তো আমি না ঘরটাকে লক করে যাচ্ছি, তোমরা দেখে খুব বাজে লাগবে, আমি এসে পরিষ্কার করব। এই বলে সে রোজ নিজের বেডরুমটাকে লক করে চলে যেত। কিন্তু সেদিন কিছু একটার জন্য ওর মামি খুব তাড়ায় ছিল, তো লকটা না করে বেরিয়ে গেছে। এবং এই জিনিসটা অপর্ণার দিদা খেয়াল করে যে আজকে ছেলের বউ ঘরটা আনলক করে বেরিয়ে গেছে। উনি সঙ্গে সঙ্গে ঘরে ঢোকে। ঘরে ঢোকার পরে মানে ওর দিদার না অদ্ভুত টাইপের একটা ফিলিংস হয়। আর একটা যেটা কথা যেটা অপর্ণা লিখেছে, যে ওর মামিকে বহুবার ওর দিদা দেখেছে ঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণে রুম ফ্রেশনার ইউজ করতে। এবার দেখুন, ঘরে রুম ফ্রেশনার অনেকেই ইউজ করে, কার্টেনে ইউজ করে, কিন্তু সেটাও একটা লিমিটের মধ্যে করে, আর রোজ রোজও কেউ করে না। তো সেদিনকে ওর মামির হয়তো একটু তাড়া ছিল, বেরিয়ে গেছে। তো দিদা ঘরে ঢুকেই দেখছে ঘরটা না মানে কীরকম একটা মানে শ্যাবি টাইপের হয়ে আছে, পর্দা খোলে না, জানলা খোলে না, আর জিনিসপত্রে পুরো পুরো নোংরা করে রেখেছে ঘরটাকে। আর অন্যান্য সময় যখন ঘরটা একটু হলেও খোলা থাকে, যেহেতু প্রচণ্ড পরিমাণে রুম ফ্রেশনার দেওয়া থাকে, ওই বাজে মানে সোদা গন্ধটা না চেপে থাকে। এবার ও দিদা ঢুকে না মানে দুর্গন্ধ লাগছে রীতিমতো, তো উনি সঙ্গে সঙ্গে জানলা খুলে দিয়েছে। এবার জানলা খুলে দিয়ে যখন ঘরে বেশ আলো এসেছে, উনি দেখেন যে খাটের পাশের টেবিলের যে ড্রয়ার, সেই ড্রয়ারটা একটু খোলা এবং সেখান থেকে লাল লাল কিছু দেখা যাচ্ছে। এবার উনি না মানে ভেবেছে যে ঠিক আছে, কেউ কিছু রাখতেই পারে, কিন্তু কেন জানি না ওনার সন্দেহ হলো। তো উনি ড্রয়ারটা যখন একটুখানি খুলেছেন, খুলে দেখছে লালচে মানে লাল একটা শালু টাইপের কাপড়, যেটা কালচে কালচে হয়ে গেছে, এরকম করে অনেকগুলো পুঁটলি বাঁধা ছোট ছোট। এবার ওনার না খুব সন্দেহ হলো, মানে লাল কাপড়ে পুঁটলি পুঁটলি বাঁধা এবং ওই ড্রয়ারটা থেকেই মেনলি বাজে গন্ধটা আসছে। খুব সন্দেহ হলো ওনার। তো উনি না একটা পুঁটলি নিয়েছে, নিয়ে উনি ওনার ঘরে গেছে খুলে দেখার জন্য। উনি যখন ওই পুঁটলিটা খোলেন, খুলে দেখছেন যে ওই পুঁটলির মধ্যে খুব মানে ওই পালক জাতীয় কিছু টুকরো টুকরো করে কাটা, আর তার সাথে কিছু সর্ষে রাখা রয়েছে, এবং তার সাথে আরও কিছু টুকরো টাকরা কিছু রয়েছে, সেটা কি উনি বুঝতে পারেনি। ওই দুটো জিনিস উনি বুঝতে পারেন। এবং ওনার যখন সন্দেহটা আরও তীব্র হয়, উনি বাকি পুঁটলিগুলোকে ঘর থেকে নিয়ে আসে। নিয়ে এসে যখন খুলে খুলে দেখছে সবকটার মধ্যে ওরকম। এবং তার নিচে আর একটা ড্রয়ার রয়েছে, সেই ড্রয়ারের মধ্যে কালো কাপড়ে মানে পুটলি পুটলি করে কালো কাপড়ের মধ্যে ছাই জাতীয় কোনো জিনিস রাখা রয়েছে। এবং পুরো ঘরটার মধ্যে অদ্ভুত মানে ওনার নিজের যে বাড়ি, যে ঘর, সেই ঘরটাকে ও দাদু দিদা নিজের হাতে সাজিয়েছিলেন। কিন্তু সমস্ত ঘর ঠিক লাগলেও ওই ঘরটার মধ্যে মানে মানে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে ওই ঘরটায় ঢুকলে। এবং ওর দিদার সঙ্গে সঙ্গে দাদু তখন বাড়িতে ছিল না, ফোন করে ডেকে দাদুকে সব দেখায়। এবং দাদুও যখন ওই ঘরে ঢোকে, দাদুরও মানে কিরকম একটা অস্বস্তি লাগে, মনে হচ্ছে ওই ঘরে বেশিক্ষণ থাকা যাবে না, মানে একটা শ্বাসকষ্ট হওয়ার মতো অবস্থা। তো তখন ওর দাদু বলছে যে এগুলো কি জিনিস। ও দিদা বলছে আমি জানি না, কিন্তু আমার এগুলো কিন্তু ভালো ঠেকছে না। এরকম কোনো সাধারণ মানুষ, স্বাভাবিক মানুষ, একটা মানে নববধূ, সে এরকম পুঁটলি জিনিস নিয়ে ছাই ভস্য কালো কাপড়ে মোড়া লাল, তারপরে একটা যে জায়গায় দেখছে সিঁদুর লেপা একটা প্লাস্টিকের মধ্যে কী সব রাখা রয়েছে, খুবই অদ্ভুত লেগেছে। যেগুলো মানে
অনেকে ঘরে ঠাকুরের ফুল, পুজোর ফুল রাখে, কিন্তু ওগুলো যে মানে শুভ কোনো কিছু নয় সেটা কিন্তু বুঝতে পারে। আর ওর দাদুরও মনে হয় যে ওই ঘরটার মধ্যে কেন যেন খুব অস্বস্তি লাগছে। যাই হোক, তো ওর দাদু বলে যে তুমি একদম এগুলোকে ছুঁড়ে ফেলে দাও, বাড়ির থেকে গিয়ে দূরে ছুঁড়ে ফেলে দাও। তো দিদা গিয়ে ফেলে আসে। এবার তোর মামি ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে দেখছে জানলা খোলা, আর ড্রয়ার থেকে মানে মানে জানলা খোলা দেখেই ওর মামির মানে বুঝে গেছে যে ড্রয়ারটা দেখি তো। সঙ্গে সঙ্গে ড্রয়ার খুলে সে দেখছে জিনিস নেই। এবার যেই ছেলের বউ এতদিনে কোনো দিন মানে জোর গলায় কথা বলেনি, যাই হোক মিষ্টি মুখেই সমস্ত সময় কথা বলেছে, সে প্রচণ্ড রেগে যায় এবং সে বলে যে আমার ঘরের জানলাকে খুলেছে। তো শাশুড়ির সঙ্গে সঙ্গে বলে যে আমি খুলেছি। তখন বলছে তুমি কি মানে আমার ঘরের এই ড্রয়ারও খুলেছো? তখন না ওর দিদা ইচ্ছে করে চেপে যায়, বলছে না আমি তো তোমার ঘরের ড্রয়ারে হাত দিইনি, আমি শুধু দেখলাম দরজাটা খোলা রয়েছে, তাই আমি একটুখানি ঘরটা পরিষ্কার করেছি, আর পরিষ্কার বলতে আমি একটু ঝাড় দিয়েছি আর জানলাটা খুলেছি। এবং ওর দিদা সেই সময় এমন একটা ভাব করলেন যে উনি ওই পুঁটলি সম্পর্কে কিছু জানেনই না। এবং ওর মামিও খুব চালাক ছিল, তিনিও কিন্তু আর কিছু বললেন না। এর মধ্যে সে সমস্ত কথা অপর্ণার মাকে ওর দিদা ফোনে বলে, সেটাও খুব লুকিয়ে লুকিয়ে, যাতে শুনতে না পায়। তো তখন ওর দিদা মানে ওর অপর্ণার মা তখন ওর দিদাকে বলে যে আমারও মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে, তুমি একবার ওই মামা দাদুকে ফোন করো। তো মানে মামা দাদুকে ফোন করার কথা বলেছে, কিন্তু মামা দাদুকে ফোন কি করে করবে? ফট করে তো আর ফোন করা যায় না, কারণ ওনার সাথে মানে খারাপ ব্যবহার হয়তো এরা করেনি, কিন্তু একটু যে অসন্তুষ্ট হয়েছিল সেটা মামা দাদু বুঝতে পেরেছিলেন। তোর দাদু দিদার একটু খারাপই লাগে। তো দিদা ভাবছে যে কী করবে। ঠিক সেই মুহূর্তেই কিন্তু মানে ভগবান থাকলে যা হয় আর কি, মাথার উপরে যদি ভগবানের আশীর্বাদের হাত থাকে, ওর মানে অপর্ণার দিদা দেখে ওই মামা দাদু ফোন করেছে, নিজেই ফোন করেছে। মামা দাদু যখন ফোন করেছে মানে ওর দিদা না মানে ফোনটা রিসিভ করেই কেঁদে ফেলে। কেঁদে কেঁদে বলছে যে কি করব, আপনি বলেছিলেন তখন আমরা বুঝতে পারিনি, নতুন বউ বিয়ে করিয়ে আনিয়েছি, কি করব। তো তখন ওই মামা দাদু বলে যে চিন্তা করো না, আমি সব জানি, এবং আমাদের ছেলের যাতে কোনো ক্ষতি না হয় আমি সেই ব্যবস্থা করেই ওই বাড়ি ছেড়েছিলাম। কিন্তু এখন সময় এসে গেছে, এখন যদি কিছু না করা হয় তাহলে কিন্তু বড় বিপদ হতে পারে, এবং সকলের বিপদ হতে পারে, শুধুমাত্র তোমার ছেলের নয়, তোমাদেরও বিপদ হতে পারে। ওরা কিছু বুঝতে পারছে না। তখন বলছে যে শোনো, পরশুদিন তোমরা আমাদের বাড়িতে চলে এসো, তুমি আসবে, তোমার বর আসবে এবং তোমার ছেলেকে নিয়ে আসবে। তখন বলছে বউকে কোথায় রেখে আসবো, বউ তো বাপের বাড়ি যায় না, গেলেও একবেলা যায়, বলে অফিস থেকে ফেরার পথে চলে এসেছি। তো তখন উনি এক বিন্দু ভেবে বলেন যে তোমরা বলবে যে ওই মামা দাদু মানে আর কি ওই অপর্ণার মামাকে সত্যিই ছোটোবেলা থেকে খুব ভালোবাসতেন, অপর্ণার মাকেও ভালোবাসতেন, ও মানে মামাকেও ভালোবাসতেন। তো বলবে যে আমার অবস্থা খুব খারাপ, আমি শয্যা নিয়েছি, আমার যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যেতে পারে, আমি একটু ওকে দেখতে চেয়েছি। আর তুমি বলবে যে তোমার তো এখনও বিয়ে হয়েছে 1 বছর হয়নি, তো তুমি এরকম কিছু একটা ঘটে যেতে পারে, সেরকম বাড়িতে তো তোমার যাওয়া উচিত না, তো তুমি একটা দিনের জন্য বাপের বাড়ি যাও। এবং ওকে এমনভাবে ভালোবেসে বলবে যাতে ও সন্দেহ না করে। তখন বলছে ছেলেকেও একই কথা বলবে। আর অপর্ণার মামা কিন্তু এই মামা দাদুকে খুব ভালোবাসতো। তো যখন এই কথাটা বলেছে তো বলছে যে না তাহলে তো যেতেই হয়, আমাকে দেখতে চেয়েছি, উনি একদম যে কোনো মুহূর্তে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন। তো তখন ওর মামি বলছে আমিও যাব। তো তখন ওর অপর্ণার দিদা দাদু বলছে দেখো তোমার বিয়ে হয়েছে তো 1 বছরও হয়নি, তুমি যেও না, কিছু একটা ঘটে গেলে অসহজ বাড়িতে তুমি কেন যাবে, তোমার তো যেতে নেই। তো অনেক বুঝিয়ে বাজিয়ে ওর মামিকে তার বাপের বাড়ি পাঠানো হলো, এবং ওদিক থেকে অপর্ণার মাও ওই মামা দাদুর বাড়ি চলে গেল, আর এদিক থেকে অপর্ণার দাদু দিদা মামা 3 জনে মিলে ওই মামা দাদুর বাড়ি গেলেন। এবার অদ্ভুত বিষয় হচ্ছে যে এই সময়ের মধ্যেই ওর মামার শরীর কিন্তু আরও ডিটোরিয়েট করে। মানে ডিটোরিয়েট করে বলতে মেডিকেলি হয়তো খুব যে উনি খুব কন্ডিশন খারাপ ছিল তা নয়, কিন্তু অদ্ভুতভাবে উনি কিছু খেতে পারতেন না, শরীর পুরো শুকিয়ে গেছিল, আর অধিকাংশ সময়ই খুব স্ট্রেস থেকে মানুষের যেরকম একটা মাথা ধরে যায়
সেরকম হতো। এর মধ্যে কিন্তু একবার ওর মামা ডাক্তারও দেখিয়েছিল, ডাক্তার কিন্তু কিছু ডিটেক্ট করতে পারেনি, শুধু বলেছে আপনি স্ট্রেস কমান, একটু রেস্ট নিন, ঠিকঠাক খাওয়া দাওয়া করুন, একটুখানি অ্যাক্টিভ থাকুন, এরকম বলেছে। এবার যখন ওরা সবাই ওই মামা দাদুর বাড়ি গেল, তো তখন মামা দাদু মানে একদম ঠিকঠাক, ওনার তো কোনো শরীর খারাপ হয়নি, তো ওনাকে দেখে তোর মামা অবাক হয়ে গেছে যে মানুষটা তো ঠিকঠাকই বসে রয়েছে। তো তখন ওর মামা বলছে যে আচ্ছা আমি তো শুনলাম যে তোমার খুব শরীর খারাপ, তুমি বিছানা নিয়েছো। তখন উনি বললেন যে তুই বস এখানে। তখন ওনার মানে ওর ওই দাদু দিদাকে আর ওর মামাকেও বলছে যে আচ্ছা এই সম্বন্ধটা কী করে এসেছিল বলো। তখন বলছে এরকম এরকম। এবার ওর মামাকে তখন মানে উনি পুজো আর্চা খুব করতেন, তো তো সেখানে ঠাকুরের ফুল ওর মামার মাথায় ছুঁয়েছে, প্রসাদ দিয়েছে, খেয়েছে। এবং ওর মামার মধ্যে একটা অস্থিরতা ভাব সবসময় থাকতো, কোনো জায়গাতে উনি বেশিক্ষণ বসতে পারতেন না, একটা অস্থির অস্থির ভাব শরীরের মধ্যে। তোর মামা একটু শান্ত হয়েছে। তো ওর মামাকে তখন ওই মামা দাদু বলছে যে ঘুরতে গিয়ে কি হয়েছিল। তখন বলেছে যে এরকম একদিন আমি পড়ে যাচ্ছিলাম, ও পড়ে গেছিল কিন্তু অনেকটা আগে পড়েছিল, আমি একদম খাদের কাছে পড়ে গেছি, একটা লোকাল লোক আমায় বাঁচিয়েছে। তো তারপরে ওই প্রচণ্ড রকমভাবে পেট খারাপ হয়, ডিসেন্ট্রি হয়ে যায়, সেটাও বলে। তো তখন ওই মামা দাদু বলে যে আচ্ছা তোমার কখনো মনে হয়নি যে তুমি বিয়ের পর থেকে তুমি একটু অন্যরকম হয়ে গেছো, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো, এত রোগা হয়ে গেছো, তোমার কিছু মনে হয় না? তো তখন সে বলেছে না, আমার সেরকম কিছু মনে হয় না। তো তখন মানে ওর দাদু যে সেই যে ওই যে বলেছিলাম যে এত এত টাকা উইথড্র হয়েছে, তো সেটা নিয়ে না মানে উনি ওনার ছেলেকে ইনডাইরেক্টলি জিজ্ঞেস করেছিল, কিন্তু কোনো উত্তর পায়নি। তো সেই কথাটা তখন মানে ওর মামার যিনি বাবা তিনি বলেছে ছেলেকে যে তুই কী করেছিস এই টাকা দিয়ে। তখন ওনার ছেলে মানে ওই মামা দাদুর বাড়িতে গিয়ে না ওরকম পুজো আর্চা, ওরকম যে উনি একজন পুজো আর্চা করেন, ওই অরাতে গিয়ে ছেলে একটু অন্যরকম হয়ে গেছে, মানে স্বাভাবিক হয়েছে একটু। তখন ছেলে বলছে যে তার বউ টাকাটা চেয়েছিল এবং সে টাকাটা তুলে দিয়েছে, এবং এর আগেও সে 1,00,000 টাকা দিয়েছে। সবাই অবাক, ও দাদু দিদা সবাই অবাক যে কেন হঠাৎ করে ছেলের বউ এত এত টাকা চাইছে। এবং শুধু টাকা চাইছে তাই নয়, ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে ওর মামি ওর মামার সাথে তার ফার্মে যেত, এবং সেখানে গিয়েও নাকি অনেক কাজকর্ম ওর মামি নিজে হাতে সামলাতো, এবং সেখান থেকেও কিন্তু হিসেবে অনেক গরমিল ওর মামার চোখে পড়ে। কিন্তু উনি কিছু বলতে পারতেন না, কারণ কিছু বলতে গেলেই ওর মামার না মাথাটা প্রথম ভারী হয়ে আসতো আর শরীরটা খুব অবসন্ন হয়ে আসতো। তো তখন ওই মামা দাদু উনি মানে নিজে আর কি খুব পুজো আর্চা করেন, একটা জায়গা মতো আছে সেখানে উনি মানে ওনার নিজের ধ্যান ধ্যান জপ এসব উনি করেন। তো উনি ওখানে বসেন, ওখানে বসে মানে ওই দিন আর কি রাত হয়ে যায়, তো উনি বলেন যে তোমাকে কালকের দিনটা তোমাদের থাকতে হবে। তখন বলছে তাহলে ছেলের বউকে কি বলবো? তখন বলছে ছেলের বউকে বলো যে ওই মামা দাদু প্রয়াত হয়েছেন, আমরা আজকে ফিরতে পারবো না, কাল ফিরবো। তো বলছে এত বড় মিথ্যে কথা কি করে বলবো আপনার নামে? বলছে না তুমি বলো, কিচ্ছু হবে না, তুমি বলো, তাহলে আর তোমার ছেলের বউ সন্দেহ করবে না। তো অনিচ্ছা থাকা সত্ত্বেও ওর দাদু দিদা সেই কথাটাই বলে। তো যাই হোক, ছেলের বউ আর কিছু বলতে পারে না। তো পরের দিন উনি মানে ওর মানে অপর্ণার দিদাকে বলেছে যে তুমি যে ঘটককে দিয়ে সম্বন্ধটা পেয়েছিলে ওই ঘটককে ফোন করো। তো ফোন করে ওই ঘটকের থেকে জানতে চাওয়া হয় যে এই মুহূর্তে ওই তাদের যে ছেলের বউ তার মা কোথায় থাকে। তো ঘটক একটু অবাক হয়ে যায়। যাই হোক, তাকে কিছু টাকা পয়সার কথা বলা হয়, এবং সে খোঁজ নিয়ে বলে যে ওই যে ফ্ল্যাট থেকে মেয়ের বিয়ে হয়েছিল বা অষ্টমঙ্গলার পরে যে ছেলে গেছিল সেই ফ্ল্যাটে আর ওরা থাকে না। এবং তার সাথে সাথে এটাও জানা যায় যে ওই ফ্ল্যাটটা অ্যাকচুয়ালি ওদের ছিলই, ওরা ভাড়া নিয়েছিল। তো তারপরে ওই মামা দাদু বলেন যে মেয়ের বাবার নাম কি বলো তো? তো তখন বলেছে পার্থ। তখন মামা দাদু বলছে যে তোমরা ওনার অর্ধেক নাম জানো, তোমাদের যে ছেলের বউ মানে অপর্ণার মামির বাবার নাম পার্থ নয়, নাম হচ্ছে পার্থ প্রতিম। এবার এই পার্থ প্রতিম নামটা বলে ওই মামা দাদু অপর্ণার দাদুকে বলছে কি রে তোর কিছু মনে পড়ছে?
এবং এক মুহূর্তের জন্য ওর দাদু একটু চুপ করে হঠাৎ করে থমকে গিয়ে উনি বলছেন, পার্থপ্রতিম সেই লোকটা, সেই বাজে লোকটা? তখন বলছে, হ্যাঁ সেই লোকটাই। তখন বলছে, ও তো একটা জোচ্চোর। তখন না মানে ওর দাদু দিদা একটু অবাক হয়ে যায়, মানে সেই পার্থপ্রতিম ওনাদের ছেলের বউয়ের মা কি, মানে বাবা কি করে হতে পারে? তখন বলছে, ও তো জোচ্চোর ছিল। বলছে, হ্যাঁ ওই পার্থপ্রতিমেরই মেয়ে হচ্ছে এই তোমার ছেলের বউ। এবার আপনাদেরকে এই কথাটা বলতে গেলে একটু পিছিয়ে যেতে হবে। কি করে, কেনই বা ওর মামির বাবাকে জোচ্চোর বলা হচ্ছে, বা কেনই বা এদের পরিবারের সাথে এদের মানে সম্পর্কটা কী, সেটা একটুখানি আমি আপনাদের বলি। অপর্ণার দিদার যিনি শ্বশুরমশাই ছিলেন, তিনি একটা প্রাইভেট কোম্পানিতে বেশ বড় পদে চাকরি করতেন। তো সেই চাকরিটা করার বেশ কিছু বছর করার পরে উনি একটা ব্যবসা শুরু করেন। এবার সেই ব্যবসাটা যখন মোটামুটি দাঁড়িয়ে যায়, উনি বেশ একটু টাকা পয়সা করেন, তো তখন উনি চাকরিটা পুরোপুরি ছেড়ে ব্যবসা করেন। এবার ওর দাদু না খুব ভালো মানুষ ছিলেন, মানে অপর্ণার দিদার শ্বশুরমশাই। তো তিনি ভাবতেন যে আমি আজকে একটা ব্যবসা করে একটা জায়গায় দাঁড়িয়েছি, আমার থেকে যদি কেউ কোনো হেল্প চায় আমি হেল্প করবো। তো উনি অনেক মানুষকে টাকা পয়সা দিয়ে হেল্প করতেন, তার জন্য কিন্তু উনি কোনো সুদ নিতেন না, শুধু আসল টাকাটা ফেরত দিলেই হলো। এদিকে পার্থপ্রতিম বাবু, মানে ওর মামির যে বাবা, তিনি একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করতেন, কিন্তু ওনার স্বভাব ছিল প্রচণ্ড কুঁড়ে। উনি কোনো কাজ করতেন না, এবং তার সাথে উনি নেশা ভান করতেন। উনি কি করতেন, উনি মানে পরিবারের নাম করে, যেহেতু একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করতেন, তো পরিবারের নাম করে এর থেকে উনি টাকা ধার করতেন, এবং সেই টাকা দিয়ে উনি নেশা ভান করতেন, দামি দামি জিনিস কিনতেন। আবার সে যখন নিজের টাকাটা ফেরত চাইতো, তখন উনি আবার অন্য কারোর থেকে টাকা ধার করে তাকে টাকাটা ফেরত দিতেন। এরকম করে বিভিন্ন জায়গা থেকে উনি ধার বাকি করতেন। তো সেইভাবেই এই দাদুর কথা একবার পার্থপ্রতিমবাবু জানতে পারে। তো ওনার তখন টাকার দরকার। তো এর দাদুর কাছে এসে দেখে একটা বয়স্ক লোক, পয়সাও আছে। তো সে বলে, আমার পরিবারে অমুক বিপদ হয়েছে, আমার কিছু টাকার দরকার। তো দাদু দিয়ে দিয়েছে। এরপরে আবার কিছুদিন পরে সে আবার পরিবারের মা বাবা বউ বাচ্চা এদের নাম করে একটা টাকা চায়। এবারে ওর দাদুর একটু সন্দেহ হয়। তো উনি তখন খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে পার্থপ্রতিম বাবু লোকটা ফ্রড। তো উনি যেখানে নেশাভান করতেন, তো সেখানে একদিন গিয়ে ওর দাদু হাজির হয়, এবং সেখানে গিয়ে উনি সবার সামনে ওর মানে পার্থপ্রতিম বাবুকে অনেক কথা শোনায়। বলে যে তুমি নির্লজ্জ, তোমার কোনো লজ্জা নেই, তুমি বাড়ির লোকের নাম করে এভাবে টাকা নাও, লোকের টাকা শোধ দাও না, কোনো কাজকর্ম করো না, তুমি কেমন মানুষ? এবং সে বলে যে আমাকে দুদিনের মধ্যে আমার সমস্ত টাকা ফেরত দিতে হবে। এবার মানে পার্থপ্রতিম বাবু মানে কোনো কাজ করতেন না, কুঁড়ে ছিলেন, বদমেজাজি ছিলেন, সবই ঠিক ছিল, কিন্তু উনি না মানে ওর দাদু যেভাবে সবার সামনে এসেভাবে কথাটা বলে, এটা ওনার খুব প্রেস্টিজে লেগে যায়। তো উনি তখন পরিবারের বিভিন্ন লোকেদের থেকে জোর জুলুম করে, নিজের বউয়ের থেকে জোর জুলুম করে টাকা পয়সা গয়না নিয়ে উনি কোনোভাবে, মানে তাও পুরো টাকা দিতে পারেনি, অনেক টাকাই কম দিয়েছিল, টাকাটা ফেরত দেয়। এবং বাড়িতে এসে যেহেতু উনি প্রচণ্ড নেশাভান করতেন, উনি সেদিন মানে ওনার স্ত্রীকে আর কি বলে পার্থপ্রতিমবাবু যে আমি এত বড় বংশের ছেলে, এত বড় লোক আমি, কিন্তু আমাকে এই কটা টাকার জন্য এত অপমানিত হতে হলো, আমি আর এই জীবন রাখতে চাই না। এরকম বলতে বলতে উনি প্রচুর মদ্যপান করতে থাকেন, এবং করতে করতে সেই দিনই উনি বাড়িতে, ওনার শরীর খারাপ হয় এবং উনি মারা যান। এবারে উনি মারা যাওয়ার পরে এই পার্থপ্রতিমবাবুর মানে যা ঘটনাটা ঘটলো, যে পরিণতি হলো, তার জন্য ওনার স্ত্রী পুরো ব্যাপারটার জন্য কিন্তু এই অপর্ণার দিদার যে শ্বশুরমশাই, তাকে দায়ী করলেন। যাই হোক, পরিবার থেকেও সবাই মুখ ফিরিয়ে নিল। তো ওর মা তখন মেয়েকে নিয়ে অন্য জায়গায় চলে গেলেন। গিয়ে তিনি নিজের মতো করে অনেক কষ্ট করেই মেয়েকে বড় করেন, কিন্তু মেয়েকে ছোট থেকে একটা জিনিস বলে এসেছিল যে তুই আজকে যতটা খারাপ অবস্থা থেকে বড় হলি, এটার জন্য দায়ী হচ্ছে ওই লোকটা বা ওই পরিবারটা। তোকে ওই পরিবারের উপরে মানে প্রতিশোধটা বড় হয়ে তোকেই নিতে হবে। তো কীভাবে প্রতিশোধ নেবে, অনেকভাবে চেষ্টা করে। এবং ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে ওর মামার প্রথম দিকে সম্বন্ধে সেসব কেটে যাচ্ছিল, 2 বছর সময় লেগেছিল, এটাও কিন্তু এরাই টুকটাক করেছিল বলে কিন্তু ওর মামার সম্বন্ধটা হচ্ছিল না, বিয়েটা আটকে যাচ্ছিল। এবং ঠিক এই সুযোগটাকে নিয়ে ওই ঘটককে দিয়ে ইচ্ছে করে ওরা কিন্তু এই খবরটা পাঠায়, বিয়ে সম্বন্ধটার কথা বলে। এবং যেটা ওরা বলেছিল, মানে ওই মামা দাদু বলে যে আপনার ছেলের বউয়ের যা যা বলেছে সব মিথ্যে,
নাও কোনো বড় কোম্পানিতে কাজ করে, না 500 গ্রাম সোনা দিয়ে ওরকম গা ভর্তি গয়না, বলছে গয়না সব নকল, তোমরা বাড়ি গিয়ে চেক করো, নকল। ইভেন ওনার বলছে যে তোমার কাছে তোমার ছেলের আশীর্বাদী চেনটা তো আছে, বলছে তুমি ওটাকে নিয়ে গিয়ে, মানে দেখুন বিয়ে যখন হয় তখন সেখানে একটা দামি কোনো ব্র্যান্ডেড দোকানের একটা বাক্সে করে যদি কেউ সোনার জিনিস দেয়, কেউ তার ভাববে না যে না এটা সোনা না অন্য কিছু। আর এখনকার দিনে যা ফিনিশিং হয় তাতে বোঝাও যায় না কোনটা ইমিটেশন কোনটা সোনা। তো এই সমস্ত কিছু শুনে সবাই খুব অবাক হয়ে যায় এবং বলছে এই মেয়েটিকে ইচ্ছে করে পাঠানো হয়েছে এই তোমাদের পরিবারে সর্বনাশ করার জন্য। এবার এই সব শুনে না মানে অপর্ণার দাদু দিদা খুব অবাক হয়ে গেছে, আর ওর মামা তো বিশ্বাসই করতে চাইছেন, বলছে না এটা হতে পারে না, ও হয়তো আমার থেকে টাকা পয়সা নিয়েছে কিন্তু আমার ক্ষতি করার জন্য এগুলো করছে। তখন বলছে হ্যাঁ তুমি যে এখন শরীর খারাপ হচ্ছে, তোমার যে ব্যবসা মন্দা যাচ্ছে, এটা কিন্তু ওর জন্যই হচ্ছে, ওই তোমার উপরেই কাজগুলো করছে এবং তোমাকে খাওয়ার সাথে রোজ কিছু এমন তোমাকে খাওয়ানো হচ্ছে যেটার জন্য কিন্তু তোমার সব দিক থেকে অবনতি হবে, তোমার টাকা পয়সার দিক থেকে অবনতি হবে, তোমার শারীরিক দিক থেকে অবনতি হবে, সব অবনতি হবে। তো এটা শুনে না মানে ওর মামা বিশ্বাস করতে পারছে না। তো তখন বলল যে তোমাকে একটা জিনিস দিচ্ছি, তুমি এই জিনিসটা তোমার স্ত্রীকে কোনোভাবে খাওয়ার মধ্যে খাওয়াবে, তাহলে তুমি যে জিনিসটা তুমি বিশ্বাস করছো না সেটা তুমি বিশ্বাস করবে। তো ওর মামা তো কোনোভাবেই বিশ্বাস করছে না, তো ওটা দেয়া হলো। তো পরের দিন ওরা বাড়ি গেল, তো খুব কায়দা করে, মানে ওর মামা পারেনি, ওর মামার যিনি মা তিনি খাবারের সাথে ওইটা ওনার ছেলের বউকে খাইয়ে দেন এবং অদ্ভুত রকমভাবে ওটা খাওয়ার পরেই মানে সে নিজে মানে কীরকম একটা পাগলের মতো হয়ে যায় ওর মামি, এবং গলগল করে সত্যি কথাগুলো বলতে থাকে এবং ওর মামাকে, তার শ্বশুর মানে তার বাবা মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ব্যাস সব কিছু সামনাসামনি হয়ে গেল। এবার তো মানে প্রচণ্ড অশান্তি, ঠিক আছে। ওর মামা তখন তার স্ত্রীকে বলছে যে তোমার মনে সেই ছোটোবেলায় একটা ঘটনা ঘটেছিল, সে সময় আমিও ছিলাম না, তুমিও সেই ব্যাপারের মধ্যে ছিলে না, আর তোমার বাবা সত্যি মিথ্যে বলে টাকা নিয়েছিল, তো তুমি সেই জিনিসটার প্রতিহিংসার জন্য প্রতিশোধ নেবে বলে তুমি আমাদের সম্পর্কটাকে এরকম নষ্ট করে দিলে। তো ওর মামি না তখন মানে কীরকম একটা থতমত খেয়ে গেছে, মানে উনি বুঝতে পারছেন যে ওনার সব দিক গেছে, ঠিক আছে। তো তখন ওর মামি বলছে আমি বেশ করেছি, ঠিক করেছি, এরকম বারবার বলছে, কিন্তু খুব কাঁদছেও, মানে তারও হয়তো কোথাও একটা খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, তো তখন ওর মামা বলে যে তোমার কত টাকা দরকার, তোমাকে মানে তুমি যা করেছো আমি তারপরে তো তোমার সাথে থাকতে পারবো না, তুমিও আমার সাথে থাকতে পারবে না, তো তুমি টাকা পয়সা নিয়ে তুমি ডিভোর্স নিয়ে নাও। যাই হোক, তো ডিভোর্স হয়ে যায় এবং বেশ ভালো অঙ্কের একটা টাকা কিন্তু ওর মামাকে দিতে হয়েছিল, মানে আজ থেকে 12 বছর আগেও সেটা কিন্তু ভালো একটা টাকার অ্যামাউন্ট। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে লাস্ট যেদিন ওর মামি এসছিল, তো সেদিন ওদের পরিবারের সবাই ছিল, মানে ওর মামার পরিবারে। তো সবাই বুঝতে পারছিল যে ওর মামি হয়তো কোথাও পস্তাচ্ছে মনে মনে, কিন্তু সে এমন কাজ করেছে তার আর মুখ নেই কিছু বলার। যাই হোক, তো এই ঘটনার 5 বছর অবধি ওর মামা ভীষণই মানে খুব ট্রেস ছিল, খুব মানে শ্যাটার ছিল, খুব মনে মনে দুঃখ লেগেছিল যে মানে এই ধাক্কাটা উনি মানে মানতে পারেনি। তারপরে আস্তে আস্তে আবার ওনার ব্যবসায় উন্নতি হয়, সব কিছু হয়, কিন্তু উনি আর বিয়ে করতে চাইছিলেন না। তো আলটিমেটলি 5 বছর আগে বাড়ি থেকে আবার বলে ঠলে আবার কিন্তু ওর মামার বিয়ে হয় এবং এখন খুবই সুখে শান্তিতে সংসার করছে, ওনাদের একটা বাচ্চাও আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে যে মেয়েটি মানে ওর যে প্রথমের যে মামি ছিল অপর্ণার, সেই মামি কিন্তু আজকের দিনে ভালো নেই, মানে অত টাকা পয়সা ওর মামার থেকে নিয়েছিল, মানে এখনও মানে অপর্ণার মায়ের সাথে 1-2বার মুখোমুখি হয়েছে, মানে সে একদমই ভালো নেই, এত টাকা পয়সা নিয়ে তার জীবনে কোনো শান্তি, তাকে দেখে বোঝে সে খুব কষ্টে আছে। তার নাকি একটা বয়ফ্রেন্ড ছিল, তার সাথেও তার আলটিমেটলি বিয়ে হয়নি, মানে তার জীবনটা একেবারেই মানে ঘেটে হয়ে গেছে, তার জীবনে কোনো শান্তি নেই। মানে এই যে প্রতিহিংসা প্রতিশোধের যে স্পৃহাটা ছিল সেটা নিতে গিয়ে নিজেরই কিন্তু মানে ভবিষ্যৎটাকে সে একদম নিজে হাতে ধ্বংস করে ফেলেছে। তো ভাবুন যে যারা এরকম মন মানসিকতা নিয়ে চলে, যারা ভাবে যে অন্যের ক্ষতি করবে, আলটিমেটলি ক্ষতিটা কিন্তু তাদেরই হয়। কিন্তু ওর মামা খুব ভালো আছে, এখন আর ওনার এসব কিছু মনে নেই, ওনার শরীর যথেষ্ট ভালো আছে, সব ঠিক চলছে। তো এটাই ঘটনা। অপর্ণাকে অনেক ধন্যবাদ এরকম ঘটনা শেয়ার করার জন্য।
আপনাদের কেমন লাগলো অবশ্যই জানবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।